রাজনীতির মারপ্যাচ আর আন্তর্জাতিক সম্পর্কে নতুন সমীকরণ, সবকিছু এখন আপনার হাতের মুঠোয়। গত 24 ঘন্টায় বিশ্বের কোথায় কি ঘটলো এবং দেশের রাজনীতিতে তার প্রভাব কতটুকু তা জানতে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপি ক্ষমতায় এলে বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, হুঙ্কার শুভেন্দুর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দিলেন বাংলাদেশের আলেম রফিক উল্লাহ আফসারি। বাংলাদেশের নতুন সংকট, ফাঁকা হয়ে যাচ্ছে ইউনুসের পাশের চেয়ারগুলি, ভোট অবধি সরকার টিকবে তো? নথি যাচাই বাধ্যতামূলক, ভোটার তালিকা সংশোধনে করার নির্দেশ নির্বাচন কমিশনের। শীতের হাড় কাঁপানো কামড়, কলকাতায় 9 ডিগ্রির ঘরে নামতে পারে তাপমাত্রা। আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন। এটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে সরকার, তাই ছুট দিয়ে রেখেছে বিস্ফোরক মিঠুন। 2010 পরবর্তী ওবিসি শংসাপত্র নিয়ে বড় প্রশ্ন, এসআইআর এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন, জানালো হাইকোর্ট। 100 দিনের দিন শেষ, 125 দিনের কাজের গ্যারান্টি দিয়ে নয়া আইনের ঘোষণা, জানুন কি আছে ভিভি গ্রামজি বিলে। দীর্ঘ 17 বছর দেশে খালেদা পুত্র তারিক রহমান, বাংলাদেশে কি শেষের পথে ইউনুস জামানা? 4 মাস পর মমতা মুখ্যমন্ত্রী থাকবে না, মুসলিমরা হুমায়ুন নৌসাদের দিকে, হিন্দুরা বিজেপির দিকে, ভোট ভাগ শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। বাবরের নাম লিখবেন কেন? হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নামকরণ নিয়ে ফের একবার আপত্তি জানালেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি হুঁশিয়ারি দেন বিজেপি ক্ষমতা এলে বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান, আকবরের নাম লেখা হবে না। বিরোধী দলনেতার বক্তব্য, দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছেন, আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, শিখ গুরুদ্বার বানাবে, খ্রিস্টানরা গির্জা বানাবে, কে আপত্তি করেছে? জমি থাকলে টাকা থাকলে করুন, বাবরের নাম লিখবেন কেন? আপনাদের ঠিক করতে হবে বাবরের নাম থাকবে না মুছবেন। হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানের শিলান্যাস করছেন, বাধা দেননি মমতা, 1000 পুলিশ তাকে পাহারা দিয়েছে। বিজেপি যদি আসে, যদি আপনারা আনেন, বাবরের নাম লিখতে দেব না। শুধু বাবর নয়, আকবরের নাম লেখা হবে না, হুমায়ুনের নাম লেখা হবে না, শাহজাহানের নাম লেখা হবে না, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, আর বাবরের নাম নিশানা মুছে দেওয়া হবে। ভোট এলে কখনো মন্দিরের উদ্বোধন, কখনো মসজিদের শিলান্যাস, কোনো নেতা মন্দিরমুখী, কোনো নেত্রী নামাজ পাঠের অনুষ্ঠানে। ভারতের রাজনীতি এখন অঙ্গ হয়ে উঠেছে ধর্ম, জাতপাত, সম্প্রদায় এখন পুরো দস্তর ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও। গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস ঘিরেও ছত্রে ছত্রে উঠে এসেছে সেই রাজনীতি, যার নামকরণ নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি। এ প্রসঙ্গে অবশ্য দলীয় ব্যাখ্যা তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠক করে এর আগেও তিনি বলেছিলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টির সকলে অবস্থান স্পষ্ট করেছেন। আমিও বলেছি নামকরণে আমাদের আপত্তি আছে, কিন্তু এই যে সরকারি মদতে 1000 পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হলো, মুঘল পাঠান হানাদারদের নামে বাবর একজন ধর্ষণকারী ছিলেন, লুঠেরা ছিলেন, তিনি ভারতের কেউ ছিলেন না, তিনি ভারত দখল করতে এসেছিলেন, ভারতের মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন, ভারত থেকে লুঠে নিয়ে ভারতের সোনা, হিরে, মণিমাণিক্য সব আরবে নিয়ে চলে যেতে এসেছিলেন। তার নামকরণে আমাদের প্রত্যেকের আপত্তি রয়েছে, আমাদের সেই আপত্তি আছে, কিন্তু যে ধর্মীয় উন্মাদনা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসনের মদতে বিনা অনুমতিতে হয়েছে। আসছি পরবর্তী সংবাদে। বাংলাদেশের একজন আলেম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশের নোয়াখালীর বাসিন্দা মাওলানা রফিক উল্লাহ আফসারি সম্প্রতি একটি আওয়াজ মাহফিলে মজার ছলে এই প্রস্তাব দেন। আফসারিকে বলতে শোনা গেছে, আমি চাচ্ছি আমার মমতা আপুকে এখানে দিয়ে দেওয়া হোক, আপুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আপুকে আমি বিয়ে করব, আপু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা, আই লাভ ইউ, বুক ভরা ভালোবাসা তোমাকে দেব, চলে আসো বাংলার জমিনে। এদিকে আলেম মাওলানা রফিক উল্লাহ আফসারির এই বক্তব্যে বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। শরীফুল ইসলাম নামে একজন লিখেছেন, কত বড় নাফরমান, একদিক দিয়ে বলে আপু, অন্যদিক দিয়ে বলে বিয়ে করব। স্বপ্নময় বড়ুয়া লিখেছেন, মনের আসল সত্যি কথাটা প্রকাশ করেছেন। উনি হাসির হলেও কথাটি এটা বলার জন্য মনের জোর থাকা দরকার, আসলে উনি সত্যি মমতাকে ভালোবাসে। মনোরমা বিশ্বাস লিখেছেন, মন জয় করে নিচ্ছে মোল্লা, নিয়ে যান আমরা বাঁচি। তাহলে সুভাষ রয় লিখেছেন, মমতার জন্য উনি একমাত্র যোগ্য পাত্র, এতদিন কেন উনি আশাটা প্রকাশ করেন
করেননি কেন? আকিব শাহ লিখেছেন, আহা, নিজের তাফসিরুল কোরআন মাহফিলের নামে এই জামাতি কমিটি প্রতিনিয়ত এই ধরনের কাজ করে, কেউ একে থামানোর প্রয়োজন বোধ করে না, আফসোস। পবিত্র বর্মন লিখেছেন, নিয়ে যা নিয়ে গেলে আমরা একটু শান্তিতে বাঁচি। পিউ কর্মকার লিখেছেন, তাড়াতাড়ি নিয়ে যান, এই মহিলা আপনার জন্য একদম ঠিক। অমর ফারুক লিখেছেন, একটা আলিমের মুখের ভাষা কি এমন হতে পারে? এর আগে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী ও বিএনপি এর প্রাক্তন সাংসদ রুমিন ফারহানাকেও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রফিক উল্লাহ আফসারি। আসছি পরবর্তী সংবাদে। উত্তাল বাংলাদেশে আরো অস্বস্তি বাড়ল মোহাম্মদ ইউনূসের। একদিকে যেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শিখেও পৌঁছেছে, সেখানে সরকার সামলানোর দায়িত্ব যাদের দিয়েছিলেন তারাও পথ ছাড়তে শুরু করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে ইস্তফা দিলেন খোদা বকশ চৌধুরী। তার পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তবে কি কারণে তিনি ইস্তফা দিলেন হঠাৎ, তা কারো কাছে স্পষ্ট নয়। বুধবার রাতে বিবৃতি দিয়ে খোদা বকশ চৌধুরীর ইস্তফার কথা জানানো হয়। বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা উপদেষ্টাদের সহযোগিতার জন্য 3 জনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। পুলিশের প্রাক্তন আইজিপি খোদা বকশ চৌধুরী পেয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী দায়িত্ব। স্বাস্থ্যের দায়িত্ব দেওয়া হয় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান এবং শিক্ষার দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক এম আমিনুল ইসলামকে। কয়েক মাস আগে আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। এবার পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরীও। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইউনূস সরকারকে 24 ঘন্টার ডেডলাইন দিয়েছিল ইনকিলাব মঞ্চ। যদি অভিযুক্তদের ধরা না হয় তাহলে পদত্যাগের দাবি করা হয়েছিল। সেই কারণেই তিনি ইস্তফা দিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। আগামী ফেব্রুয়ারি মাসে 12 তারিখ বাংলাদেশের জাতীয় নির্বাচন। আসছি পরবর্তী সংবাদে। নথি যাচাই বাধ্যতামূলক, ভোটার তালিকা সংশোধনে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নোটিশ পাঠালে প্রমাণের জন্য নির্ধারিত নথি জমা দিতে হবে। ভোটারদের জমা দেওয়া সমস্ত নথি বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে। ইসিআই নেটে তা পাওয়ার 5 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যাচাই করে নিতে হবে। যদি নথি একই রাজ্যের অন্য কোনো জেলার কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা হয়, তাহলে ইসিআই নেটের মাধ্যমে সেই জেলার ডিইও এর কাছে যাচাইয়ের জন্য পাঠানো হবে। নথি রাজ্যের বাইরের কোনো কর্তৃপক্ষ ইস্যু করলে সিইও এর মাধ্যমে যাচাইয়ের অনুরোধ পাঠানো হবে। নির্দেশাবলী জেলা নির্বাচন আধিকারিক ইআরও রোল অবজার্ভদের কঠোরভাবে মানতে হবে, জানালো কমিশন। এসআইআর এর খসড়া ভোটার তালিকায় সামনে এসেছে বহু অসঙ্গতি। এবার 27 তারিখ অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি। তার আগে বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে 2010 সালের মার্চ মাসের পর দেওয়া ওবিসি সার্টিফিকেট এসআইআর এর শুনানিতে গ্রহণযোগ্য কিনা সেই সিদ্ধান্ত নিক জাতীয় নির্বাচন কমিশন। গত বছর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 2010 সালের পর এ রাজ্যে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। এদিকে এসআইআর এর শুনানিতে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন যে 11টি নথির তালিকা দিয়েছে, সেই তালিকায় জাতি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট রয়েছে। এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য চিঠি পাঠান এক আইনজীবী। হাইকোর্টে দায়ের হয় মামলা। বুধবার বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, আগামী 7 দিনের মধ্যে উপযুক্ত কারণ দেখে সিদ্ধান্ত জানাক কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানিতে নজরদারি করার জন্য নিয়োগ করা হয়েছে 4600 কেন্দ্রীয় সরকারি আধিকারিককে। বুধবার নজরুল মঞ্চে তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, মাইক্রো অবজারভার হিসেবে যাদেরকে নিয়োগ করা হয়েছে, যারা ইআরও এবং এই ইআরওদের সঙ্গে থাকবেন, তাদের একটা ট্রেনিং ছিল। ইসিআই এর যে নির্দেশ আছে মাইক্রো অবজারভার কি কি কাজ করবেন ওটাই আজকে বলা হয়েছে। বিএলওদের একাংশের অভিযোগ 27 তারিখ থেকে শুনানি শুরুর কথা বলা হলেও তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। বিএলও ও ভোট কর্মী ঐক্য মঞ্চ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, গত সপ্তাহে বিএলওদের কাছে একটা তালিকা পাঠানো হয়েছিল। সেই তালিকাতে মূলত তাদের নাম ছিল যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম আছে, অথচ অনলাইনে দেখা যাচ্ছে না। ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে ইআরও এবং এইআরও নির্দেশ দিয়েছিলেন যে এদের আলাদা করে হিয়ারিং করার দরকার নেই, কিন্তু আজকে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি এদেরকেও হিয়ারিং করাতে হবে এবং সেই নোটিশও বিভিন্ন জায়গায় ইস্যু হয়েছে, কিন্তু কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশ থাকবে না কেন? বিএলওদের মধ্যে যেমন বিভ্রান্তি তৈরি হচ্ছে, ঠিক একইভাবে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আসছি পরবর্তী সংবাদে।
বড়দিনের দিন থেকেই বাংলায় শীতের দাপট স্পষ্ট। উত্তরবঙ্গে আগে জাঁকিয়ে শীত পড়েছে, এবার সেই শীতের কামড় অনুভব করবে দক্ষিণবঙ্গ। রাতের তাপমাত্রা এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ডিসেম্বরের শেষ লগ্নে অবশেষে দক্ষিণবঙ্গে শীতের আমেজ জোরালো হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় উত্তরে হাওয়ার প্রভাব বাড়ছে। এ জেরে আজ থেকে শীত আরও বাড়বে। আগামী 27শে ডিসেম্বর শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকতে পারে। পুরুলিয়ায় পারদ নামতে পারে প্রায় 9 ডিগ্রিতে। বীরভূম এবং বাঁকুড়াতেও জাঁকিয়ে শীত পড়বে। পাশাপাশি সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজ বড়দিন 25শে ডিসেম্বর কলকাতায় দিনের তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের শীতের দাপটে কাবু সাধারণ মানুষ। উত্তরে হাওয়ার প্রভাবে ঠান্ডা আরও তীব্র হচ্ছে, সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট। আগামী দুদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও প্রায় 2 ডিগ্রি কমতে পারে। দার্জিলিং এবং সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলায় তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রি কাছাকাছি থাকবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে উত্তরে হাওয়া দাপট বাড়ার ফলে শীতের অনুভূতি আরও বাড়বে। বড়দিন থেকে নতুন বছরের শুরু পর্যন্ত ঠান্ডায় কাঁপবে দক্ষিণ থেকে উত্তর দুই বঙ্গই। আসছি পরবর্তী সংবাদে। বাংলাদেশ কাণ্ডের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে নগ্নচিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা দেওয়ার ইস্যু মুখ খুলে রাজ্য সরকারকে তুলোধনা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার স্পষ্ট মত, এই সরকার চাইছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে, তাই দুষ্কৃতীদের খোলা ছুট দিয়ে রেখেছে। চন্দননগরের সভায় বক্তব্য রাখতে গিয়ে সবার প্রথমেই মিঠুন বলেন, আজকে মনটা ভালো নেই, খালি মনে হচ্ছে বাংলায় আছি না বাংলাদেশে। ওপারে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, এপারে মায়ের গান গাওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে। এর কারণ এখানকার সরকার ছুট দিয়ে রেখেছে, বলেছে যে যা খুশি করতে পারে, কেউ বাধা দেবে না। মিঠুনের কথায় তারা কোনো ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নন, যারা দেশের জন্য ভাবে, দেশকে ভালোবাসে, তাদের বিরুদ্ধে নন। বিজেপি সেই সব মুসলমানদের বিরুদ্ধে যারা দেশের ক্ষতি চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করে তার মন্তব্য, এরা এই ধরনের লোকদেরই ছুট দিয়ে রেখেছে। আসলে বাংলাকে তারা পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চায়। বাংলাদেশের হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতার বেক বাগানে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন প্রতিবাদ বিক্ষোভ করেছিল, সেখানে পুলিশ লাঠি চার্জ করে। এই প্রসঙ্গে মিঠুন গর্জে উঠে বলেন, বাংলাদেশের ঘটনার প্রতিবাদও কি করা যাবে না বাংলায়? এখানেও পুলিশ দিয়ে হিন্দুদের মারা হচ্ছে। স্পষ্ট হচ্ছে যে সোজা ভাষায় সরকার বলে দিচ্ছে, যা মন চায় তাই করুন, কেউ আটকাবে না, আমরা বাংলাদেশের পক্ষে। মিঠুনের হুঙ্কার, যতদিন এই শরীরে এক বিন্দু রক্ত আছে, কেউ এই বাংলাকে বাংলাদেশ বানাতে পারবে না। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে তিনি এও বলেন, খুব তাড়াতাড়ি সময় বদলাবে। এই পরিপ্রেক্ষিতে সমস্ত বিজেপি কর্মী এবং যারা অরাজনৈতিক সাধারণ মানুষ সকলকে একজোট হওয়ার বার্তা দিয়েছে তিনি। একই সঙ্গে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলকেও তৃণমূলের বিরুদ্ধে আরো জোটবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। আসছি পরবর্তী সংবাদে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ওবিসি শংসাপত্র ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। 2010 সালের পর দেওয়া ওবিসি শংসাপত্র আগেই বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবু এসআইআর এর নথি হিসেবে সেই শংসাপত্র ব্যবহারের অভিযোগ ওঠায় এবার বিষয়টি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিল আদালত। 2010 সালে মার্চ মাসের পরে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ আগে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ অনুযায়ী ওইসব শংসাপত্র ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না বলেও জানিয়েছিল আদালত। তবে পড়াশোনা ও চাকরির সুযোগ সুবিধার পাশাপাশি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নথি হিসেবেও ওবিসি শংসাপত্র ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ উঠেই মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলাকারীর তরফে আদালতে আবেদন জানানো হয়, এসআইআর এর গ্রহণযোগ্য নথির তালিকা থেকে ওবিসি শংসাপত্র বাদ দেওয়া হোক। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানিয়ে দেন, এসআইআর এর নথি হিসেবে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনেরই। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 7 দিনের মধ্যে উপযুক্ত কারণ দেখে নির্বাচন কমিশনকে জানাতে হবে পল 2010 সালের মার্চ মাসের পর ইস্যু হওয়া ওবিসি শংসাপত্র এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য কিনা। আবেদনকারী পক্ষের আইনজীবী রঞ্জিত বক্সির বক্তব্য, এসআইআর এর জন্য যে নথিগুলি গ্রহণযোগ্য তার মধ্যে জাতিগত শংসাপত্র রয়েছে।
এই বিষয়টি উল্লেখ করেই তিনি জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেন এবং নথির তালিকা সংশোধনের দাবি জানান। যদিও এখনো পর্যন্ত কমিশনের তরফে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অভিযোগ। আইনজীবীর আরও দাবি, গত বছরের 22শে মে কলকাতা হাইকোর্ট 2010 সালের পর তৈরি সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়। আদালতের নির্দেশ ছিল ওই সার্টিফিকেট ভবিষ্যতে আরও কোনো কাজে ব্যবহার করা যাবে না। সেই কারণে এসআইআর এর নথি হিসেবেও যাতে ওই শংসাপত্র ব্যবহার না হয় তা নিশ্চিত করার আবেদন জানানো হয়। এদিকে রাজ্যে এসআইআর এর খসড়া ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী 27শে ডিসেম্বর থেকে শুরু হবে শুনানি এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া। কমিশনের তরফে জানানো হয়েছে, শুনানি পর্বে মোট 13টি নথিকে প্রামাণ্য হিসেবে ধরা হবে। সেই তালিকায় রয়েছে তপশিলি জাতি, তপশিলি জনজাতি এবং ওবিসি শংসাপত্র। এই পরিস্থিতিতে বাতিল হওয়া ওবিসি শংসাপত্রের ব্যবহার বন্ধের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি শিবির। তবে নির্বাচন কমিশনের বক্তব্য, এসআইআর সংক্রান্ত সমস্ত বিষয়ে একসঙ্গে নির্বাচন করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন নজর কমিশনের দিকে। আগামী 7 দিনের মধ্যে তারা কি সিদ্ধান্ত নেয় তার উপরই নির্ভর করছে এসআইআর প্রক্রিয়ায় ওবিসি শংসাপত্রের ভবিষ্যৎ।